আমি দরজা খুলে বাসর ঘরে ঢুকে দেখলাম আমার সদ্য বিয়ে করা বউকে বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই মুন্না। ওদের এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আজ সকালে কাজী অফিসে গিয়ে আমি ইভাকে বিয়ে করেছি, কিন্তু বাসর ঘরে জড়িয়ে ধরে আছে আমার ছোট ভাই। আমি প্রবাসী মানুষ, আর 3 মাস পর বিদেশ চলে যাব। ঘরে থাকবে আমার স্ত্রী, ছোট ভাই এবং আমার মা বাবা। আজ প্রথম পরিচয় দেবর ভাবির এই অবস্থা হলে ভবিষ্যতে কি হয় সেটা আল্লাহই জানেন। যত নিজের ছোট ভাই হোক, স্ত্রী তো আমার, তাই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বললাম, কিরে মুন্না, তোর কি ভাবিকে বেশি পছন্দ হয়ে গেছে? আমার কণ্ঠ শুনে ওরা একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চমকে উঠল। আমি হাসতে হাসতে ওদের কাছে গেলাম। দুজনেরই চোখের পানি দেখতে পেলাম। কারণটা তখন আমার মাথায় আসলো না। যেহেতু আমি বাসর রাতের ঘরে আছি, তাই আমার কাছে ওসব বিষয়ে তুচ্ছ। মুন্না নিজেকে কন্ট্রোল করে বলল, ভাবি মামাকে ছেড়ে এসেছে তো, তাই মামার কথা বলে কাঁদছিল। আমি ভাবিকে সান্ত্বনা দিতে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। তুমি আবার ওসব বিষয় নিয়ে মাইন্ড করো না বলেই চোখ মুছতে মুছতে মুন্না চলে গেল। আমি একটা হাসি দিয়ে বললাম, মাইন্ড করার কি আছে? প্রবাসীরা কখনো ওনাদের বউকে নিয়ে মাইন্ড করে না। যদি বউকে নিয়ে মাইন্ড করতো তাহলে কোনো প্রবাসী প্রবাসে থাকতে পারতো না। কথাগুলো বলেই ইভাকে বাসর ঘরের খাটের উপর তুলে দিলাম। আমিও তার মুখোমুখি গিয়ে বসলাম। এভাবে কেটে গেল 3টি মাস। কখন যে দেখতে দেখতে 3 মাস কেটে গেল টেরি পেলাম না। সেদিন সকালে আমরা নাস্তার টেবিলে বসলাম। আমার সাথে ছিল মা এবং বাবা। ইভা ও মুন্না তখনও নাস্তার টেবিলে আসেনি। বাবা আমাকে দেখে বলল, কিরে বাবু, তোর বউ কই? সে কখন থেকে নাস্তার টেবিলে বসে আছি, তোর বউয়ের কোনো খবরই নেই। আমি বললাম, তোমাদের বৌমা তো অনেক আগেই রুম থেকে বের হয়েছে। আমি আজ বিমানের টিকিট করতে যাব বলে তাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে আমার জন্য নাস্তা রেডি করতে বললাম। সে তো রান্নাঘরের দিকে এসেছিল। আমার কথা শুনে মা বলল, তোর বউ নাস্তা রেডি করে মুন্নার ঘরের দিকে গেছে। আমার ছোট ছেলেটা সারা রাত পড়ে পড়ে ঘুমোয়, আর সকালবেলায় ওর ভাবি গিয়ে ঘুম থেকে না ডাকা পর্যন্ত ঘুম থেকেই ওঠে না। এমন সময় দেখলাম ওরা দেবর ভাবি হাসতে হাসতে ডাইনিং টেবিলের সামনে চলে আসলো। সত্যি কথা বলতে ওদের দেবর ভাবির এমন মিল মহব্বত দেখে আমি এবং বাবা মাও খুশি। মুন্না আমার পাশের চেয়ারে বসলো। ইভা আমাদেরকে নাস্তা পরিবেশন করতে লাগলো। বাবা বলল, বাবু, শুনলাম তুই আজ বিমানের টিকিট করতে যাচ্ছিস। কয় তারিখের টিকিট কাটবি? বাবা, আমার ছুটি আছে এ মাসের 17 তারিখ পর্যন্ত। যে কোনো ভাবেই হোক 15 তারিখ আমার বিদেশ গিয়ে হাজির হতে হবে। মা বলল, আজ তো 12 তারিখ, হাতে সময় আছে আর মাত্র 3 দিন। বলছিলাম কি, যদি সময় হয় বউকে নিয়ে একটু তার মামার বাড়ি থেকে ঘুরে আসিস। বিদেশে চলে যাবি, আবার 2-3 বছর পরে আসবি। ততদিনে কে থাকে আর কে মারা যায় কেউ জানে না। ঠিক আছে মা, আমি আজকে 15 তারিখের বিমানের টিকিট কেটে কাল বা পরশু গিয়ে মামাকে দেখে আসবো। তারপর আমরা নাস্তা করতে লাগলাম। যথারীতি 15 তারিখ আমি বিদেশ চলে যাবার জন্য রেডি হচ্ছি। আমার লাগেজ গুছিয়ে দিচ্ছে আমার স্ত্রী ইভা। ইভা গুনগুন করে গান গাইছে, বিদেশে গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা। দেখলাম সে খুব ফুরফুরে মেজাজে আছে। আমি তাকে খোঁচা দিয়ে বললাম, স্বামী বিদেশ গেলে স্ত্রী কান্না করে, আর তুমি গান করছো? আমার কথা শুনে ইভা হেসে বলল, তুমি তো বিদেশে যাচ্ছ, হয়তো বছর 2 পর ফিরে আসবে, এখানে মন খারাপ করার কি আছে? আর তাছাড়া এখন ভিডিও কলে কথা বলা যায়। আমিও তার সাথে তাল মিলিয়ে হেসে বললাম, তোমার মন তো অনেক শক্ত দেখছি। এমন সময় মা এসে বলল, বাবু, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে, আর নাকি বেশি সময় নেই, তাড়াতাড়ি চল। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মা চলে যাবার পর লাগেজ গুছিয়ে সবকিছু নিয়ে আমি বের হওয়ার জন্য যখন রেডি হলাম, তখন দেখলাম ইভা আমার থেকে একটু দূরে। আমি তার কাছে গিয়ে বললাম, প্রবাসে আমার দেহ যাচ্ছে, মনটা তোমার কাছে পড়ে থাকবে। টেনশন করো না তো, যখন মন চায় ভিডিও কল দিও। তারপর তাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি মা এবং বাবা আমার জন্য অপেক্ষা করছে। তাদের সামনে এসে বললাম, মুন্না কই? মুন্নাকে তো দেখছি না। মা বলল, তোর বিয়ের পর থেকে ছেলেটা কেমন জানি হয়ে গেছে, ঠিক মতো বাসায় আসে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। মায়ের কথা শুনে আমি বললাম, দেখো বাবা, ওকে তুমি শাসনে রেখো। আমি প্রবাসে কষ্ট করে টাকাগুলো পাঠাই যাতে ও ভালো করে পড়ালেখা করতে পারে, কিন্তু আমি শুনেছি সে নাকি বন্ধু বান্ধব নিয়ে সারাদিন আড্ডা দেয়। আমার কথা কেড়ে নিয়ে ইভা বলল, শোনা কথায় কান দিও না। মুন্না কিরকম সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না, আর মুন্নার জন্য তুমি মোটেও টেনশন করবে না। আমি ওকে আমার মতো করে গড়ে নিব। স্ত্রীর কথায় ভরসা পেয়ে আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি। বলেই আমি আর বাবা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। ওদিকে রাতে বাবা আর মা খাটে শুয়েছিল। মা বাবার উদ্দেশ্যে বলল, একটা বিষয় লক্ষ্য করেছো বাবুর বাবা? কি বিষয়? বাবু আজ বিদেশে চলে গেল, অথচ বৌমার কোনো টেনশন দেখলাম না। বৌমার টেনশন করার কি আছে? তবুও স্বামী বিদেশ যাবার কথা শুনলে শুনেছি স্ত্রীরা 1 সপ্তাহ ধরে নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, অথচ আমাদের বৌমার ক্ষেত্রে দেখলাম উল্টো। সবার মন মানসিকতা তো একরকম না। আর তাছাড়া বৌমা এতিম, মামার সংসারে বড় হয়েছে, বাবা মা ভাই বোনের আদর স্নেহ পায়নি। আমাদের সংসারে এসে তোমার মতো মা আর আমার মতো বাবা পেয়েছে, সাথে মুন্নার মতো একটা দেবরও পেয়েছে, তাই হয়তোবা স্বামীর শোক তাকে স্পর্শ করছে না। বাবার কথা শুনে মা বলল, মুন্নার সাথে দেখলাম তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ব্যাপারটা তোমার কাছে কেমন দেখায়? মায়ের এমন কথা শুনে বাবা কিছুটা রাগান্বিত হয়ে বলল, কেমন দেখায় মানে? ওরা দেবর ভাবি, ওদের সম্পর্ক তো মধুর হওয়ার কথা, এখানে তুমি অন্য কিছু মাইন্ড করছো কেন?
তবুও প্রবাসীর বউ বলে কথা, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তোমাদের মেয়েদের এই একটাই সমস্যা, সবকিছুতেই সন্দেহ। রাত অনেক হয়েছে, এখন ঘুমোও। তারপর বাবা মা দুজন দুজনের মতো ঘুমিয়ে পড়ল। এদিকে আমি বিদেশে এসে পৌঁছালাম ঘন্টা চারেক হলো। বিদেশে আমার রুমে আমি শুয়ে আছি। এমন সময় আমার বন্ধু কানন এসে বলল, দোস্ত তুই তো বাংলাদেশে বিয়ে করে এসেছিস, আমাদের ট্রিট কখন দিবি? সবে মাত্র আসলাম, কয়েকদিন পর না হয় ট্রিট দিব। ছবিতে দেখলাম তোর বউ অনেক সুন্দর, তোর শালি টালি থাকলে আমার সাথে বিয়ে দিস। না রে দোস্ত, আমার কোনো শালি শালা কেউ নেই, শ্বশুর শাশুড়িও নেই, একমাত্র আমার মামার সংসারে বড় হয়েছে। আমার কথা শুনে কানন বলল, কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকে নদীর জল শুকিয়ে যায়। ভেবেছিলাম এবার দেশে গিয়ে তোর শালিকে বিয়ে করব, সেটা আর হলো না। সারা দিন পরিশ্রম করে এসেছিস, বিয়ের চিন্তা মাথা থেকে ফেলে এখন ফ্রেশ হয়ে নে, তারপর তোকে নিয়ে বের হব। আমার কথা শুনে কানন ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। কারণ চলে যাওয়ার পর আমি ইভাকে কল দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম। ইভা তখন ঘুমিয়েছিল। আমার কলের শব্দে তার ঘুম ভেঙে গেল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো আমি কল দিয়েছি। একরকম বিরক্ত হয়ে সে মোবাইলের লাইনটা না কেটে মোবাইলটা বালিশের নিচে ঢুকিয়ে রাখলো। আমি ভাবলাম রাত অনেক হওয়ার কারণে আমার স্ত্রী হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আমি তাকে পুনরায় কল না দিয়ে মোবাইলটা রেখে নিচেও ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। এদিকে রাত গভীর হওয়ার কারণে হঠাৎ আমার মায়ের ঘুম ভেঙে গেল। ওনার এখন বাথরুমে যাওয়া দরকার, তাই উনি বাথরুমে যাওয়ার জন্য বাবার পাশ থেকে নেমে বাথরুমের উদ্দেশ্যে চলে গেলেন। উনি যখন দরজা দিয়ে বের হচ্ছিল এমন সময় উনি খেয়াল করলো আমার স্ত্রী এত গভীর রাতে এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে সারা শব্দ না হয় সেরকম করে আমার ছোট ভাইয়ের রুমের দিকে চলে যাচ্ছে। মা অবাক হয়ে তাকিয়ে আছে। আমার স্ত্রী তখন আমার ছোট ভাইয়ের রুমের দরজার সামনে গিয়ে টোকা দিতে লাগলো। আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে কি উনি যেটা সন্দেহ করেছে সেটাই সত্যি? এমন সময় মা লক্ষ্য করলো আমার ছোট ভাই দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে আমার স্ত্রীকে নিয়ে রুমের ভেতর ঢুকে গেল। মায়ের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল, ওনার হাত পা যেন অবশ হয়ে আসছে। উনি একই দেখলো প্রবাসী ছেলের বউ গভীর রাতে ঢুকলো দেবরের রুমে। হ্যালো ভিউয়ার্স, প্রথম এবং দ্বিতীয় পর্বের ব্যাপক সাফল্যের পর আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছিলাম। আপনারা যদি উক্ত গল্পের চতুর্থ পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। মনে রাখবেন, যে গল্পের ভিউজ কম হয় আমরা সে গল্পের নেক্সট এপিসোড তৈরি করি না। তাই চতুর্থ পর্ব দেখার জন্য বেশি বেশি কমেন্ট করুন এবং এখনই আপনার ফেসবুকে শেয়ার করে দিন। ধন্যবাদ।